আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভার্সিটি এডমিশনের একটি ক্লাস নিয়ে আসলাম, যেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের উপরে। এই চ্যাপ্টারটাকে মোটামুটি 7টা পার্টে ভাগ করা হয়েছে। তো এই 7টা পার্টের ভিতরে ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে এই নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা শেষ করব। তো আজকে পার্ট 1, যেটা আমরা মূলত বল নিয়ে পড়াশোনা করব এখানে। ঠিক আছে, এখানে মূলত আমরা বল নিয়ে পড়াশোনা করব। তো এই স্লাইডটা তৈরির জন্য আমি উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংক এবং ফিজিক্স সেন্টার্সের ক্লাস স্লাইড, এসিএসের ক্লাস স্লাইড ও কিছু নোট করা ছিল এখান থেকে আমি সাহায্য নিয়েছি আর কি। তো শুরু করি আজকে আর কি। এখানে নোটটা এমনভাবে সাজানো হয়েছে মোটামুটি তোমার আশা করা যায় ফুলফিল কভার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমরা এখানে প্রথম যে টপিকটা পড়ব সেটা হচ্ছে বল। এই বল নিয়ে একটু আমরা আলাপ আলোচনা করি। বল, তো দেখো আমরা জানি বল বল এফ ইকুয়াল টু এম এ, বল এফ ইকুয়াল টু এম এ। আমরা এখানে যদি এমটাকে ধ্রুবক ধরি, তাহলে এফ সমানুপাতিক এ আমরা লিখতে পারি। এফটাকে ধ্রুবক ধরলে এটা আমরা এফ সমানুপাতিক এ আমরা লিখতে পারি। তো দেখো আবার এফের কিছু একক আছে, আমরা সেগুলো একটু দেখি। দেখো এফের একক হচ্ছে, আমরা কি জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এর একক কি? এম এর একক হচ্ছে কেজি, আমরা সবাই জানি। এ এর একক কি? এ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওভারঅল কী দ্বারা এফের এককটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এফের একক। আবার নিউটন, এটা আমরা সবসময় সচরাচর ব্যবহার করে থাকি, আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো এই নিউটনটা যেহেতু আমরা সচরাচর ব্যবহার করে থাকি, মনে রাখার সুবিধার্থে আমি বলি, জাস্ট মনে রাখার সুবিধার্থে, অন্য কিছু না। কিন্তু যেহেতু আমরা সচরাচর নিউটনটাকে ব্যবহার করে থাকি, সেহেতু নিউটন হচ্ছে ব্যবহারিক একক, মনে রাখার জন্য। ঠিক আছে, আর যে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে অভিকর্ষীয় একক। কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কি? অভিকর্ষীয় একক। কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে অভিকর্ষীয় একক। এবার দেখি একটু এফের মাত্রা দেখি। এফের মাত্রা দেখো, আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ। এম এর একক কি? কেজি। এর একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো কেজির মাত্রা কি? এম, এবং এম এর মাত্রা কি? এল, এবং এস এর মাত্রা কি? টি। তাহলে কি দাঁড়ায়? এম এল টি পার 2, এটা হচ্ছে মাত্রা এফের। ঠিক আছে, আচ্ছা। তো দেখো এফের 2টা একক শিখলাম আর মাত্রা শিখলাম। দেখো আমরা একটা কাজের সূত্র জানি। কাজের সূত্রটা কি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। আমরা এই সূত্রটা সকলেই জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তো ডাব্লিউ, এখানে যদি আমরা এফটাকে এক জায়গায় রেখে এসটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে আমরা কি লিখতে পারি? এফ ইকুয়াল টু ডাব্লিউ বাই এস। এটা আমরা কি লিখতে পারি? দেখো তাহলে এফ ইকুয়াল টু ডাব্লিউ বাই এস লিখলাম। ডাব্লিউ এর কি আমরা জানি? জুল। কাজের একক জুল, সবাই কিন্তু আমরা জানি কাজের একক জুল। আর এসের একক কি? স্মরণ একক কি? মিটার। স্মরণের একক মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? এফের একক সেটা হচ্ছে জুল পার মিটার। এটা আমরা কাজ থেকে বের করতে পারি। এটা হচ্ছে কাজ থেকে আমরা বের করতে পারি কি? জুল পার মিটার। এটা আমরা কাজ থেকে বের করতে পারি। আবার রিক্যাপ করি, দেখো যদি আবার করি, দেখো এফ ইকুয়াল টু এম এ। এম যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে আমরা এফ সমানুপাতিক এ লিখতে পারি। এটা হচ্ছে এখানে দেখো এম যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে এফ সমানুপাতিক এ আমরা লিখতে পারি। এই যে এম কনস্ট্যান্ট, ঠিক আছে, এম কনস্ট্যান্ট। আর এককের ক্ষেত্রে এফ ইকুয়াল টু এম এর একক কেজি, এর একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এফের একক। এবং এই যে নিউটনটা হচ্ছে তোমার এটাও এফের একক। তবে এখানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে তোমার অভিকর্ষীয় একক, এবং এই নিউটনটা হচ্ছে ব্যবহারিক একক। তাহলে একক আমরা কয়টা শিখলাম? 3টা। একটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা কি? নিউটন,
আর একটা হচ্ছে জুল পার মিটার। তিনটা আমরা শিখলাম এফের একক, এবং মাত্রা শিখলাম কি, এফের মাত্রা হচ্ছে এম এল টি পার টু। কীভাবে আসছে আমি এর আগে দেখিয়ে দিয়েছি। তো এবার আমরা পরবর্তী স্লাইডে, এই স্লাইডে আমরা একটু ভর নিয়ে আলাপ আলোচনা করি। ভর স্লাইডগুলো এই যে এভাবে রেডি করা হয়েছে, তোমরা নোট পেয়ে যাবে আর কি, একটা উইদাউট সলভ এটাও পেয়ে যাবে, এবং সলভ করার সহ তোমরা এটাও পেয়ে যাবে। তো দেখো, ভর আমরা কী দ্বারা প্রকাশ করি? ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। ভরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, ভরের কিছু একক আছে যেগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে। দেখো এই যে হাজি দানেশ 24-25, ঢাকা ইউনিভার্সিটি 24-25, বিগত বছরে 2বার এই ভরের একক দিয়ে কোশ্চেন চলে এসেছে। তো ভরের একক কিন্তু শিখতে হবে। তো দেখো, ভরের একটা একক হচ্ছে কেজি। ভরের একটা একক কি? ভরের একটা একক হচ্ছে কেজি। আর একটা একক হচ্ছে AMU, আরেকটা একক হচ্ছে AMU, আর একটা হচ্ছে কি নিউটন সেকেন্ড স্কোয়ার মিটার পার ওয়ান। নিউটন সেকেন্ড স্কোয়ার মিটার পার ওয়ান। আর একটা হচ্ছে কি মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কোয়ার। এটা হচ্ছে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ভরের একক। এগুলো হচ্ছে ভরের একক। এগুলো হচ্ছে কি ভরের একক। এগুলো সব হচ্ছে কি ভরের একক। এবং এই যে মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কোয়ার, এইটা ইকুয়ালটা আমরা কেজে লিখতে পারি। ঠিক আছে, এইটা ইকুয়ালটা আমরা কেজে লিখতে পারি। তো এখানে কোশ্চেন আসতেই পারে কোনটা ভরের একক আবার কোনটা ভরের একক নয়, এটা চলে আসতে পারে। তো সেই হিসাবে তোমরা একটু পড়ে নেবে। তো দেখো, এখন আমরা ত্বরণ নিয়ে একটু আলাপ আলোচনা করব। তো দেখো ত্বরণ, দেখো আমরা যদি, এটা হচ্ছে কি এস কি বলো, এই এসটা কি? এস হচ্ছে স্মরণ। এই এসটা হচ্ছে স্মরণ। এই এসটা হচ্ছে কি স্মরণ। আমরা যদি স্মরণকে 2বার ডিফারেন্সিয়েশন করি, এই যে স্কোয়ারের দ্বারা কি বোঝায়? 2বার ডিফারেন্সিয়েশন। স্মরণকে 2বার ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পাই। আবার এই যে বেগ, বেগ, এই বেগকে যদি আমরা 1বার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণ পাই। আবার আমরা ছোটোবেলায় শিখে এসেছি ত্বরণ ইকুয়াল টু এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা শিখে এসেছি। এবং এটা হচ্ছে আরও সূত্র আছে, যেমন এটা হচ্ছে এই সূত্রটা এসেছে কোথা থেকে আমি বলি। আমরা কি শিখছি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমরা শিখেছি না? তো এখন এই ইউ যদি আদিবেগ যদি শূন্য হয় তাহলে পুরোটাই এই অংশটা শূন্য হয়ে যায়। তাহলে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা আমরা লিখতে পারি। আচ্ছা এটা হচ্ছে এই সূত্রের প্রতিপাদন। এই যে এটার প্রতিপাদন হচ্ছে এইটা, আমি এখন এই যে এটার এই 2 নম্বরটার প্রতিপাদন করাচ্ছি, বুঝছো? এটা অন্য বিষয়। এটা হচ্ছে যে আরেকটা পড়াবো, এটা হচ্ছে পড়াবো, বাট এইটার প্রতিপাদনটা আমি এখন করাচ্ছি। ঠিক আছে, এইটার করাচ্ছি। দেখো, তো এই টুটা যদি এখানে আনি তাহলে কি হয়? 2s ইকুয়াল টু এ টি স্কোয়ার, 2s ইকুয়াল টু এ টি স্কোয়ার। তাহলে আমাদের এ ইকুয়াল টু কী থাকে? 2s বাই টি স্কোয়ার, 2s বাই টি স্কোয়ার। এই দেখো এ ইকুয়াল টু 2s বাই টি স্কোয়ার। এটি কিন্তু আমি মাত্র শিখেছি এই যে প্রতিপাদন দিয়ে। ঠিক আছে, এখন আসো এইটের প্রতিপাদন। এখন একটু এইটের প্রতিপাদন করব, এই সূত্রটার প্রতিপাদন করব। দেখো আমরা কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ইউ স্কোয়ার যদি এখানে আনি তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, এটা লেখা যায়। তাহলে এই যে এটা রেখে 2s যদি এখানে নিচে পাঠাই দিই তাহলে 2s এখানে নিচে পাঠাই দিলাম, আর এটা এখানে থাকলো। তাহলে কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তাহলে এটা হচ্ছে এই সূত্রের প্রতিপাদন। ঠিক আছে, বুঝতে পারলে? তো এখন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই বিষয়টা একটু এখানে জায়গা ক্লিয়ার করি। হ্যাঁ, এই বিষয়টা একটু ইম্পর্ট্যান্ট। এই যে এটা এই সূত্রটা একটু ইম্পর্ট্যান্ট। এইটা দেখো, এটা কেন ইম্পর্ট্যান্ট? অনেক সময় কি বলে? বলছে যে 19তম সেকেন্ডে 120 মিটার দূরত্ব অতিক্রম করেছে।
আবার 20তম সেকেন্ডে 150 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তো এরকম যদি থাকে তাহলে তোমরা সুন্দর মতো এই সূত্রটা বসাই দেবা। T2 মাইনাস T1 অর্থাৎ T2 হচ্ছে যে 20, T2 মাইনাস T1 19 এবং হচ্ছে 120 হচ্ছে T1 এবং হচ্ছে S1 এবং হচ্ছে S2 হচ্ছে 150। একটু করাই দিই, যদি সূত্রটা আমরা মানটা বসাই, এখানে হচ্ছে এটা হচ্ছে T1 এটা, আর T2 হচ্ছে এইটা, ঠিক আছে। আর এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। তাহলে আমরা যদি T1টা বসাই, সূত্র হচ্ছে কি T2 মাইনাস T1, এটা হচ্ছে সূত্র, আর উপরে হচ্ছে S2 মাইনাস S1, এটা হচ্ছে সূত্র, S2 মাইনাস S1 এটা হচ্ছে সূত্র। তো এখন দেখো আমরা S1 একটু সুন্দর করে লিখি, S1 তো আমরা T2 কি জানি, T2 হচ্ছে 20, ওখানে দেখে এসেছি, আর T1 হচ্ছে 19, আর S2 কি, S2 হচ্ছে এই যে 150, আর হচ্ছে কি S1 কি 120, কত হয় 19 মাইনাস 20 থেকে 19 গেলে কত হয় 1 থাকে, আর উপর হচ্ছে কত থাকে 30 থাকে, 30 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, সঠিক উত্তর। তো এই হচ্ছে মোটামুটি এখানে থিওরিগুলো একটু হিজিবিজি হয়েছে আর কি, হিজিবিজি হলেও তোমরা এগুলো মোটামুটি পারো। তো যেহেতু তোমরা এগুলো পারো, এগুলো ইয়া করবো না, কিন্তু ফ্রেশ কপিটা তোমরা পেয়ে যাবে, মানে ফ্রেশ বলতে কি এই সলভ ছাড়া আর কি। তো একটু আমরা কোশ্চেন সলভের দিকে আসি। কোশ্চেন সলভের দিকে যদি এখন আসি, এখানে এক নাম বিগত বছরের কোশ্চেন, দেখছো বিগত বছরের প্রশ্ন। তো বিগত বছরের কোশ্চেন একটু সলভ করি। হ্যাঁ ঠিক আছে। এবার তো বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক বলের লব্ধি কখন শূন্য হয়, অর্থাৎ এফ ইকুয়াল টু কখন জিরো হবে। এফ ইকুয়াল টু জিরো হবে তখন যখন তোমার এ শূন্য হবে। এ যখন শূন্য হবে, এখন বলছি কি বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক বলের লব্ধি কখন শূন্য হবে, যে বলের লব্ধি, বল চাইছে তার মানে এফটা কখন শূন্য হবে। এফ শূন্য হওয়ার শর্ত হচ্ছে এফ শূন্য হবে যখন এ ইকুয়াল টু শূন্য এবং ভি হচ্ছে সমবেগে। ভি হচ্ছে কি সমবেগ, অর্থাৎ ভি ইকুয়াল টু ধ্রুবক, ভি ইকুয়াল টু ধ্রুবক। ভি যখন ধ্রুবক থাকবে এবং ই ইকুয়াল টু যখন শূন্য থাকবে এবং ভি ইকুয়াল টু যখন ধ্রুবক থাকবে, ঠিক তখনই এফের মানটা শূন্য হবে, ঠিক আছে। তাহলে আর ভি ধ্রুবক মানে কি, ভি ধ্রুবক মানে হচ্ছে সমবেগে, কারণ বেগ ধ্রুবক, বাড়তেওছে না কমতেওছে না, তার মানে কি এটা সমবেগে। তখন তার মানে কি কন্ডিশন কি, এখানে হচ্ছে এই যে এ নম্বরটা দেখো, এ নম্বরে আছে কি এ ইকুয়াল টু শূন্য, এটা কি এইমাত্র পড়াইছে, এই যে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো এরপরে বলছে কি নিচের কোনটি ভরের একক নয়। এই যে বলছিলাম যে হাজি দানেশে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, একটু আগে পড়াই আসছি আমরা কী পড়াইছি, ভরের একক কী পড়াইছি, আবার একটু রিক্যাপ করি। আমরা ভরের এককগুলো পড়ছি, একটা হচ্ছে কেজি, আর একটা কী পড়ছি AMU, আর একটা কী পড়ছি নিউটন সেকেন্ড স্কোয়ার মিটার পার ওয়ান, আর একটা কী পড়ছি মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কোয়ার, এগুলো পড়ছি। তাহলে এখানে কোনটা বলছে, নয় বলছে, তার মানে EMU, হ্যাঁ এটা তো আমরা জানি, যেহেতু 9 বলছে সেহেতু এটা হবে না, কারণ এটা তো ভরের একক। নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে নিউটন সেকেন্ড স্কোয়ার মিটার পার ওয়ান, এই যে নিউটন সেকেন্ড স্কোয়ার মিটার পার ওয়ান, এটাও জানি এটা ভরের একক, এটা হবে না। মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কোয়ার, এই যে মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কোয়ার, এটাও জানি, এই যে এখানে, কিন্তু এই যে মেগা ইলেকট্রন ভোল্ট এইটা কি, এই মেগা ইলেকট্রন ভোল্ট এটা তো ভরের একক না, এটা হচ্ছে শক্তির একক, ঠিক আছে। এই যে মেগা ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে শক্তির একক, একটু ক্লিয়ার করি, একটু মুছে দেই, যে মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক,
মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক, এটা ভরের একক না। যেহেতু এটা ভরের একক না, সেহেতু এটা সঠিক উত্তর, যেহেতু চেয়েছি এই জিনিসটা। ঠিক আছে, এবার আসি নেক্সট কোশ্চেনে। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা চার্ট। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন একটু পড়াই। দেখো, মোট 4টা বল আছে। একটা হচ্ছে মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল। এই 4টা বল আছে। তো এর মধ্যে সবথেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, এটা হচ্ছে সবথেকে দুর্বল। এবং সবথেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে সবথেকে শক্তিশালী বল। এই যে মহাকর্ষ বল, এর পাল্লা হচ্ছে অসীম, মহাকর্ষ বলের পাল্লা অসীম। এবং হচ্ছে এই যে সব দুর্বল নিউক্লিয় বল 2 নম্বরে, দুর্বল নিউক্লিয় বল 2 নম্বর বলতে আমি এখানে যে নাম্বারিং করি সেই অনুযায়ী, এমনিতে না। দুর্বল নিউক্লিয় বল, এটার পাল্লা হচ্ছে 10⁻16, এরও কম। এই যে 10⁻16 কত কম, এরও কম দুর্বল নিউক্লিয় বলের পাল্লা। ঠিক আছে, এবার আসো তড়িৎ চৌম্বকীয় বল। তড়িৎ চৌম্বকীয় বলের পাল্লা মহাকর্ষ বলের মতো পাল্লা হচ্ছে অসীম। এবং হচ্ছে সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15, খুবই কম। 10⁻⁻15 খুবই কম সবল নিউক্লিয় বলের পাল্লা। এখন আসো, মহাকর্ষ বল গ্রাভিটন বিনিময় করে। মহাকর্ষ বল গ্রাভিটন বিনিময় করে। দুর্বল নিউক্লিয় বল বোসন বিনিময় করে। তড়িৎ চৌম্বকীয় বল ফোটন বিনিময় করে। সবল নিউক্লিয় বল মেসন বিনিময় করে। ঠিক আছে, এখন এইটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট। বলছে বিটা ক্ষয়ের জন্য কোনটা দায়ী। এটা আসলে কি বলবো, দাগাইতে একদম মোটা গোড়া। বিটা ক্ষয়ের জন্য কোনটা দায়ী, এই যে এই জিনিসটা বিটা ক্ষয়ের জন্য দুর্বল নিউক্লিয় বল দায়ী। ঠিক আছে, বিটা ক্ষয়ের জন্য, যে বিটা ক্ষয়ের জন্য কোনটি দায়ী, বিটা ক্ষয়ের জন্য দুর্বল নিউক্লিয় বল, এই যে দুর্বল নিউক্লিয় বল, এটা হচ্ছে দায়ী বিটা ক্ষয়ের জন্য। ঠিক আছে, এবং এইটাও ইম্পর্ট্যান্ট। আণবিক গঠন, এতটুকু বললেই হবে যে আণবিক গঠনের জন্য কোনটি দায়ী। আণবিক গঠনের জন্য তড়িৎ চৌম্বকীয় বল দায়ী। তড়িৎ চৌম্বকীয় বল হচ্ছে আণবিক গঠনের জন্য দায়ী। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বিটা ক্ষয়ের জন্য দায়ী, যে বিটা ক্ষয়ের জন্য দায়ী। এবং সবল নিউক্লিয় বল কী করে, প্রোটন এবং নিউট্রনকে নিউক্লিয়াসে আবদ্ধ করে রাখে। কে, সবল নিউক্লিয় বল। এবার একটু কোশ্চেন সলভের দিকে আসি। কি বলছে, সবল নিউক্লিয় বলের পাল্লা কত, মাত্র পড়ে আসছি 10⁻⁻15, 10⁻⁻15, একটু 10⁻⁻15, এটা হচ্ছে সবল নিউক্লিয় বলের পাল্লা। ঠিক আছে, তাহলে কত, 2 নম্বরে। ঠিক আছে, 2 নম্বরে। এবার আসো কত নম্বর, 4 নম্বর কোশ্চেন। ঠিক আছে, বিগত বছরের কোশ্চেন, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 25-26 আসছে, তার মানে এইবার কিন্তু আসছে আর কি। বলছে কি, মৌলিক বল সম্পর্কে কোন বাক্যটি সত্য। আচ্ছা, সত্য নয়, সরি, এই যে নয় খেয়াল করতে হবে। মৌলিক বল সম্পর্কে কোন বাক্যটি সত্য নয়, আমরা দেখি কোন বাক্যটা সত্য নয়। বলছে কি, প্রকৃতিতে 4 ধরনের মৌলিক বল রয়েছে, মাত্র পড়ে আসে 4 ধরনের, তাই এটা সত্য, তো এটা তো হবে না। মহাকর্ষ বল ও তড়িৎ চৌম্বক বল হচ্ছে বিপরীত বর্গীয় বল। হ্যাঁ, মহাকর্ষ বল এবং তড়িৎ চৌম্বক বল হচ্ছে বিপরীত বর্গীয় বল, এটাও সত্য। ঠিক আছে, এবং এখানে আসছে দুর্বল নিউক্লিয় বলের বাহক কণা বোসন। এইমাত্র পড়ে আসছি দুর্বল নিউক্লিয় বলের এইমাত্র পড়ে আসছে কি, দুর্বল নিউক্লিয় বলের বাহক কণা কি, বোসন এইমাত্র পড়ে আসছি। তার মানে যেহেতু দুর্বল নিউক্লিয় বলের বাহক কণা বোসন, সেহেতু এটাও সত্য, তাহলে এটা হবে না। বাকি থাকে কি, সবল নিউক্লিয় বলের পাল্লা খুবই বেশি, 10⁻⁻15, এটা কোন দিক দিয়ে বেশি হয়, তার মানে সঠিক উত্তর হচ্ছে সি। কি, সি। আচ্ছা, আণবিক গঠনের জন্য দায়ী কোন বল, আণবিক গঠনের জন্য দায়ী, মাত্র পড়াইছি একদম বোল্ড করে, কোনটা, তড়িৎ চৌম্বকীয় বল হচ্ছে আণবিক গঠনের জন্য দায়ী। তড়িৎ চৌম্বকীয় বল হচ্ছে কি, আণবিক গঠনের জন্য দায়ী। এবার আসো তোমার হচ্ছে 6 নং হচ্ছে, মহাবিশ্বে ক্রিয়াশীল সবচেয়ে দুর্বল বল কোনটি। আমরা জানি মহাবিশ্বে ক্রিয়াশীল সবচেয়ে দুর্বল বল হচ্ছে
কোথায়? মহাকর্ষ বল। মহাকর্ষ বল আমরা পড়ে এসেছি। এবার হচ্ছে কোন বল সবচেয়ে শক্তিশালী? সবচেয়ে শক্তিশালী কোন বল? সবল নিউক্লিয় বল, পড়ে আসছি। সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী। ওকে। কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়? অন্তর্ভুক্ত নয়, নয় বলছে। তাহলে আমরা মৌলিক বল কি শিখছি? একটা হচ্ছে মহাকর্ষ বল, আর একটা কি দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, এগুলো কি শিখছি না? তাহলে এগুলো তো তড়িৎচৌম্বকীয় বল হবে, মহাকর্ষ বল হবে, সবল নিউক্লিয় বল হবে। ঘাত বল সাহেবীটা কোথা থেকে এসলো? তাহলে ঘাত বল হবে সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেন। দুর্বল নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ী কি? বিটা ক্ষয়। দায়ী হলো বিটা ক্ষয়। বিটা ক্ষয় মাত্র পড়াইছি বোল্ড করে। আবার হ্যাঁ বলছে নিউক্লিয়াসের মধ্যে, বলছে 10 নম্বর কোশ্চেন আমরা দেখি। নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময় দ্বারা সবল নিউক্লিয় বল উৎপত্তি হয়? নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়? আমরা কি শিখছি? মাত্র পড়ে আসছি মেসন। এই মেসন আমরা একটু দেখাই। সবল নিউক্লিয় বল কি? দেখো সবল নিউক্লিয় বল, এই যে সবল নিউক্লিয় বল কোথায়? এই সবল নিউক্লিয় বল এই যে সবল নিউক্লিয় বল এখানে। মেসন কোথায়? এই যে মেসন মাত্র পড়াইছি। তাহলে এইটাই তো কোশ্চেন আসছে। তাহলে এগুলো একদম ঠাড়াই মুখস্থ করতে হবে, সহজ কথা, ঠাড়াই মুখস্থ করতে হবে। তো মেসন শেষ। নিউট্রিনো নির্গত হয় হচ্ছে, এটা হচ্ছে নিউট্রিনো নির্গত হয় হচ্ছে তোমার গামা বিকিরণের বিটা ক্ষয়ের মাধ্যমে, ঠিক আছে? নিউট্রিনো নির্গত হয় বিটা ক্ষয়ের মাধ্যমে। নিউট্রিনো নির্গত হয় কখন? নিউট্রিনো নির্গত হয় বিটা ক্ষয়ের মাধ্যমে, ঠিক আছে? এটা মনে রাখবে যে নিউট্রিনো নির্গত হয় কখন? বিটা ক্ষয়ের কারণে নিউট্রিনো নির্গত হয়, ঠিক আছে? বিটা ক্ষয়ের কারণে নিউট্রিনো নির্গত হয়, ঠিক আছে? বলছে কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎচৌম্বক বল কার্যকর হয়? তড়িৎচৌম্বক বল কার্যকর হয় কোন কণার কারণে? ফোটন পড়াইছি, কিন্তু ফোটন পড়াইছি। নিচের কোন কণার কোনো প্রতিক্রিয়া নেই? ফোটনের কোনো প্রতিক্রিয়া নেই। সহজ কথা, ফোটনের কোনো প্রতিক্রিয়া নেই। নিচের কোনটি নিউক্লিয় উপাদানকে আবদ্ধ করে রাখে? আচ্ছা, একটু কনফিউশনে পড়ে গেছে নাকি? যে নিউক্লিয় উপাদানকে আবদ্ধ করে রাখে, আমরা কি পড়াইছি? প্রোটন ও নিউট্রনকে আবদ্ধ করে রাখে কে? সবল নিউক্লিয় বল আবদ্ধ করে রাখে না? তাহলে প্রোটন আর নিউট্রনটাই তো হচ্ছে নিউক্লিয় উপাদান। তাহলে কোনটা হবে উত্তর? সবল নিউক্লিয় বল। এখন আসো ম্যাথমেটিক্যাল টার্মে, এইটা একটু করি, ভালো লাগবে। দেখো 4 কেজি ভরের একটি বস্তুর উপর 8 নিউটন বল অনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে প্রয়োগ করলে বস্তুটির অনুভূমিক ত্বরণ এত হবে? তারা আমরা কি জানি? দেখো আমরা জানি হচ্ছে F ইকুয়াল টু এম এ, এটা আমরা জানি, ঠিক আছে? তো দেখো এখানে বলছে কত ডিগ্রি চাইছে, এখানে কিন্তু সব ডিগ্রিতে মান, তার মানে ডিগ্রি দিতে চাইছে। আমরা F ইকুয়াল টু এম, এখান থেকে কোনো ডিগ্রি বের করার উপায় নাই, কারণ এখান থেকে কোনো অপশন আছে ডিগ্রি বের করার, ঠিক আছে? তাহলে ডিগ্রি বের করার যেহেতু উপায় নাই, সেহেতু আমরা এই যে এফটা আছে, এই এফ সমান আমরা একটা ফর্মুলা লিখে দেব। কারণ এই এফটা সমান আমরা কি লিখতে পারি? এফ ইকুয়াল টু এম এ কস থিটা। কারণ এই যে এফটা, এইটা সমান এম এ কস থিটা লিখে দিয়েছি, কারণ আমাদের কোণ বের করা লাগবে, কারণ কোণ তো এখান থেকে আমরা বের করতে পারবো না। ইকুয়াল টু এম এ এক্স কেন দিলাম? একটা তো এইখানে আসি, দুইটা তো থাকলে আসলে লাভ নাই, ঠিক আছে? দুইটা থাকলে আসলে কোনো লাভ নাই। তো এখন দেখো আমরা যদি দুই পাশ থেকে যদি এটা, আচ্ছা এই যে এম এ এটা না ভাঙি, এটা এফ কস থিটা রাখি, এই যে এম এ এটা আমরা না ভাঙি, আমরা এখানে বরাবর দাঁড়াও আমরা এখানে
এই যে এফটা এফ কস থিটায় রাখি, এফ কস থিটায় রাখি, আর এই যে এম এতে না ভাঙি, আর এম এতে ভাঙলে সেটা হবেও না, দেখা যাবে। ঠিক আছে, আমরা এফ কস থিটায় রাখি, এভাবে রাখি। কারণ এম এ এক্স, এম এ এক্স এটা তো এভাবে এখান থেকে আসলো, এবং এই যে এফ অ্যান্ড এফ তো শুধু থাকলে হবে না, এই এফটা শুধু থাকলে হবে না, এখন আমাদের কোণ বের করতে হবে। যেহেতু কোণ বের করতে হবে, তাহলে আমরা কস থিটাটা লাগাই দিলাম, এই যে কস থিটাটা লাগাই দিলাম। ঠিক আছে, কারণ আমাদের কোণ বের করতে হবে। তাহলে এফ কস থিটা ইকুয়াল টু এম এ এক্স। তাহলে এফের মান কত? এফের মান 8 নিউটন, এই যে 8 নিউটন, এফের মান 8 নিউটন। তাহলে এফ কস থিটা 8 কস কস থিটা ইকুয়াল টু এমের মান কত? এই যে 4 কেজি, 4 কেজি, এবং এই ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 4 ইন্টু 1, তাহলে যদি কস থিটা ইকুয়াল টু 8টা যদি আমরা 4 ইন্টু 1 কত হয়? 4, 8টা যদি আমরা নিচে নামাই দিই তাহলে 8, তাহলে কত হয়? কস থিটা ইকুয়াল টু কাটাকাটি করলে কত হয়? হাফ। তাহলে কস থিটা, অতএব থিটা ইকুয়াল টু কস কত ডিগ্রির মান? হাফ। 30 ডিগ্রির মান হচ্ছে, না সরি 60 ডিগ্রির মান হাফ। তাহলে উত্তর হচ্ছে 60 ডিগ্রি, সঠিক উত্তর 60 ডিগ্রি। কই? সঠিক উত্তর হচ্ছে এ। তাহলে আবার একটু রিক্যাপ করে দিই, শাস্ত্রের কোশ্চেন কিন্তু কঠিন আছে, শাস্ত্রের কোশ্চেন কঠিন আছে। দেখো আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে, তারা একটু কালার যে চেঞ্জ করে নেই, আমরা জানি, হ্যাঁ আমরা জানি হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ এটা আমরা জানি। কিন্তু এফ ইকুয়াল টু এম এ দিয়ে আমরা ম্যাথ কিছু করতে পারবো না, কারণ আমাদের এখানে চাইছে হচ্ছে কোণ, তো আমাদের কোণ রিলেটেড কিছু আনতে হবে। তাহলে আমরা কিছু কোণ রিলেটেড কিছু আনলে, আমরা ইসিসিতে করে এসেছি যে যদি কোনো কোণ দেয়া থাকে তাহলে আমরা বলের সাথে কস থিটা লাগাই দিই, এটা আমরা শিখে আসছি না আইসিসিতে। তাহলে এখানে এফের সাথে কস থিটা লাগাই দিলাম, এফ কস থিটা, এবং এই এম এক্স থাকলো। তাহলে এই বল দেওয়া আছে 8, এই 8 বসাইলাম, এবং এম দেওয়া আছে, এবং হচ্ছে ত্বরণ দেওয়া আছে, বসায় জাস্ট ক্যালকুলেশন করলাম। তার মানে এখন মূল যে পয়েন্ট সেটা হচ্ছে, আমাদের যেহেতু কোণ বের করতে বলছে, সেহেতু এফের সাথে জাস্ট কস থিটাটা অ্যাড করতে হবে। কথা শেষ, কথা শেষ, কথা শেষ। তাহলে আমরা পরের ম্যাথে আসি। পরের ম্যাথটা যদি দেখি, কই গেল পরের ম্যাথ? হ্যাঁ, পরের ম্যাথ হচ্ছে, এটা হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো আসছে, বলছে এম 7 কেজি, এম ইকুয়াল টু 7 কেজি। দেখো এখানে এম ইকুয়াল টু 7 কেজি, এবং হচ্ছে এফ ইকুয়াল টু 2i 3j 6k, 2i 3j 6k। দেখো একটু নয়েজ হচ্ছিল, সমস্যা নাই। এখন দেখো এখানে এম দেওয়া আছে 7 কেজি, এফের মান দেওয়া আছে একটা ভেক্টর, আর বলছে ই কত। ঠিক আছে, এ কত? তো দেখো আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ আমরা জানি। তাহলে এখানে এফও দেওয়া আছে, এই যে এইটা, এও দেওয়া আছে, না এ তো দেওয়া নেই, এ তো বের করা, এমও দেওয়া আছে, এমও দেওয়া আছে, এই যে এমও দেওয়া আছে, শুধু এটা বের করা লাগবে, শুধু এটা বের করা লাগবে। সবই দেওয়া আছে, শুধু এটা বের করা লাগবে। দেখো এই এমটা 7 দেওয়া আছে, এম হচ্ছে 7 দেওয়া আছে, এই এফটা দেওয়া আছে ভেক্টর রূপে। এই ভেক্টর রূপ দিয়ে তো আমরা কিছু করতে পারবো না, কারণ ভেক্টর রূপ দিয়ে তো আমরা আসলে গুণ ভাগ করতে পারবো না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভেক্টরের যে মানটা, এটা বের করতে হবে, ভেক্টরের যে মানটা বের করতে হবে। আমরা কি জানি, যদি কোনো ভেক্টরকে মান বের করার সূত্রটা কি জানি? আমরা ভেক্টরের মান বের করতে পারি না এসএসসিতে? দেখো যদি রুট করে এগুলোকে স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু ভেক্টরের মান সুন্দরভাবে বের হয়ে আসে, দেখো এটা মান তো বের করতে সবাই পারি, 4, 9 লিখলাম, যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে তোমার 49, এটা হচ্ছে 7। তাহলে আমরা এফের মান 7 পেয়ে গেলাম, এম এর মানও 7। তাহলে আমরা সূত্র বসাই, এফ ইকুয়াল টু এম এ, এফের মান 7, এম এর মান 7 ইন্টু এ। তাহলে 7 7 কাটাকাটি, এ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড
স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো কি বলছে 19 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে 980 নিউটন ওজনের বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত বল প্রয়োগ করতে হবে। খুবই ইজি। দেখো আমরা কি জানি, এখানে বলছে কি 980 নিউটন ওজনের বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত কত বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ এফ চাইছে, এই এফটাকে চাওয়া হয়েছে। তা আমরা কী সূত্র জানি, এফ ইকুয়াল টু এম এ। এখানে ত্বরণ দেওয়া আছে 2, ত্বরণ জানি বাট এম তো জানি না, তাহলে এফটা কেমনে বের করব। আচ্ছা এম বের করার একটা ক্লু আছে, এখানে ক্লু রেখে দিয়েছে, এম বের করার ক্লুটা রেখে দিয়েছে। দেখো বলছে কি 980 নিউটন ওজনের, 980 নিউটন ওজনের এখান থেকে কিন্তু আমরা এমটা বের করে ফেলতে পারি। তাহলে আমরা কি জানি ডব্লিউ ইকুয়াল টু এমজি, এটা আমরা জানি। তাহলে এখানে বা এফ ইকুয়াল টু এমজি লিখি, যেহেতু নিউটনে দেওয়া আছে, তোমরা এফ লিখলে ভালো বুঝবে। ইকুয়াল টু এমজি, তাহলে 980 দেওয়া আছে, ঠিক আছে, এম ইন্টু 9.8, ঠিক আছে। যেহেতু 980 ওজন বলছে আর 9.8 হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, তো এখান থেকে কিন্তু আমরা এমটা বের করে ফেলতে পারি, দেখো 980 9.8 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ 9.8টাকে আমি নিচে নিয়ে আসলাম, এটা নিচে নিয়ে আসলাম, আর কিছুই করে নেই, ঠিক আছে। 9.8, তো এটাকে যদি কাটাকাটি করি 100 হয়, এটা 6 পারো 980কে 9.8 দ্বারা ভাগ করলে 100 হয়। তাহলে এম এর মান কত পেলাম, এম এর মান পেলাম হচ্ছে 100, এম এর মান 100 পেলাম, 100 কেজি। যেহেতু এম এর মান আছে জানা এবং ত্বরণের মানটাও আমরা জানি, তাহলে কি আমরা বল বের করতে পারবো না। তাহলে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এর মান বের করলাম মাত্র 100 কেজি, এর মান কত, এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কত হয় 200 নিউটন, এটা হচ্ছে এফ এর মান। তাহলে 200 নিউটন সঠিক উত্তর হবে, অ্যান্সার হবে 200 নিউটন, অ্যান্সার হবে কি 200 নিউটন। তো এটাই হচ্ছে আজকের ভিডিও, আর পার্ট 1 আমরা শেষ করে ফেললাম। এরপর ধারাবাহিকভাবে পার্ট 1 2 3 4 5 6 7 এগুলো আসবে ইনশাল্লাহ। তো আজকে আমি বল কমপ্লিট করেছি, সামনের যে পার্ট আছে সেখানে আমরা বলের ঘাত, ভরবেগ এইসব জিনিস নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।